আপনারা যারা ঢাকা থেকে বগুড়া আসতে চান তারা গাবতলী এবং মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি বাসে অথবা নিজস্ব স্টাইলে বগুড়া চলে আসুন। বেরিয়ে যান প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর এই জেলাটি। বগুড়ায় আমরা যখন এসেছি তখন পুরো শহরের উন্নয়নের কাজ চলছিল, তাই শহরের সবখানেই ভাঙাচোরা ছিল। তবে আপনারা যখন আসবেন তখন হয়তোবা দেখতে পাবেন তিলোত্তমা বগুড়াকে। আমরা এখন চলেছি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ দেখতে। এই কলেজটি 1939 সালে প্রতিষ্ঠিত। বগুড়ার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি যার নামে নামকরণ করা হয়েছে তিনি কিন্তু বগুড়ার কেউ নন। তিনি ছিলেন স্যার আজিজুল হক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। সে সময় তিনি অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই কলেজটি উদ্বোধন করেছিলেন বলে তার নামে নামকরণ করা হয়েছিল। একসময় বগুড়ার এই প্রসিদ্ধ বিদ্যাপীঠের প্রিন্সিপাল ছিলেন জ্ঞান তাপস বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা চলে এসেছি বগুড়া জেলা শহরের কেন্দ্রীয় এবং প্রাচীনতম গোরস্থান নামাজগড় আঞ্জুমানি গোরস্থান। ঠিক কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তারিখ না পেলেও বগুড়া জেলা গঠিত হবার অনেক আগে থেকেই এখানে মুর্দা দাফন হয়ে আসছে। শিক্ষা দীক্ষা, শিল্প, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন পেশা ও উন্নয়ন কর্মে যে মানুষগুলো তাদের জীবদ্দশায় বগুড়াকে অগ্রসর করেছিলেন, যাদের তিল তিল সাধনায় আজকের এই বগুড়া, তাদের অনেকেই জীবনের শেষ শয্যা নিয়েছেন এই গোরস্থানে। তেরো একর জমির উপর প্রতিষ্ঠিত বিশাল এই গোরস্থানে আমরা এসেছি এই কবরটি দেখতে। ইনি রূপচান বিবি। নামাজগড় আঞ্জুমানি গোরস্থানের প্রাচীনতম কবরের মধ্যে এটি অন্যতম। 1915 সালের 10 মার্চ রূপচান বিবি সন্তান প্রসবের সময় কলকাতার একটি হাসপাতালে মারা যান। তখন তার বয়স ছিল 28 বছর। রূপচান বিবির যে সমাধি দেখছেন, ওনার হাজবেন্ড তো বিদেশি ছিলেন, তবে তাজমহল করতে না পারলেও এমন একটি সমাধি উনি গড়ছেন যা শত শত বছর টিকে থাকবে। হয়তোবা মানুষ জানবে অথবা জানবে না। এই কবরের একটি কাহিনী আছে। বলা হয় কবর দেওয়ার সময় তার স্বামী রূপচান বিবির ব্যবহার্য জিনিসপত্র, অলংকার সহ অনেক কিছু এই কবরে রেখে তারপর কংক্রিট সিল করে দেন। ভেতরে যাই থাকুক না কেন, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার এটি একটি বিরল নিদর্শন যা বগুড়াবাসী সহ আমাদেরকেও মুগ্ধ করেছে। দুপচাচিয়ার এই গ্রামটির নাম ছাতিয়ান গ্রাম। হ্যাঁ, চলে এসেছি সহৃদয় এক মহিষী নারী জমিদার রানী ভবানীর জন্মস্থান। দেখলে মনে হয় আজকের জঙ্গলে ঘেরা এই আঙিনাতেই রানী ভবানী কাটিয়েছেন তার জীবনের প্রথম 15টি বছর। সেই শান শওকাত এখন আর নেই, তারপরেও যা আছে তাই আপনাদের দেখাবো। রানী ভবানীর জন্ম হয়েছিল 1716 সালে এই বাড়িতেই। চলুন ভেতরে যাওয়া যাক। রানী ভবানীর বাবার নাম আত্মারাম চৌধুরী আর মায়ের নাম জয়দুর্গা। 16 বছর বয়সে 1731 সালে নাটোর রাজবংশের দ্বিতীয় পুরুষ রাজা রামকান্তের সাথে তার বিয়ে হয় এবং তিনি নাটোর চলে যান। 27 বছর বয়সে বিধবা হবার পর তিনি নাটোরের জমিদারিত্ব গ্রহণ করেন। ধর্মপরায়ণ, দয়ালু, দানশীলা, সর্বোপরি একজন দক্ষ জমিদার হিসেবে তিনি বাংলায় বিশেষভাবে পরিচিত। দেখছেন তার জন্মস্থান। ইতিহাসের বিখ্যাত রানী ভবানী। রানী ভবানী যিনি কিনা পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সৈন্য পাঠিয়েছিলেন এবং খুব দানশীল মহিলা ছিলেন, তারই জন্মস্থান এটি। বুঝতে পারছেন আর কিছুদিন গেলে এই বাড়িটি আর খুঁজে পাওয়া যাবে না। তাই যারা রানী ভবানীর এই স্মৃতিটুকু দেখতে চান তারা এখনই চলে যান বগুড়ার দুপচাচিয়ার ছাতিয়ান গ্রামে। এটি হচ্ছে জয়দুর্গা মন্দির। জয়দুর্গা ছিল রানী ভবানীর মায়ের নাম, তার মায়ের নামের মন্দির এটি। মন্দিরটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ভেঙে ফেলা হয়েছে। এখন এখানে একটি মাদ্রাসা পরিচালিত হয়। এখানে আর একটা মন্দির আছে, এটার নাম কি? মায়ের বাড়ি, সম্পূর্ণ মায়ের বাড়ি। এটা কার মায়ের বাড়ি? রানী ভবানীর মায়ের বাড়ি। রানী ভবানীর মায়ের বাড়ি। বাহ, এখানে দেখছি রানী ভবানীর মায়ের বাড়িও আছে। তার মানে এই অঞ্চলে আত্মারাম চৌধুরীর অনেক কিছু আছে।
তবে কোনো কিছু সংরক্ষণ করা হয়নি। দেখুন রানী ভবানীর মা জয় দুর্গার ভাঙাচোরা বাড়ি। আমাদেরকে রানী ভবানীর বাবা মায়ের বিভিন্ন স্মৃতি ঘুরে দেখাতে এলাকার মানুষের উৎসাহের কমতি ছিল না। তাদের মতে এটি একটি আজব বটগাছ। এই বটগাছ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। দেখুন বহুরূপী বটগাছ। এটি সেই সময়ের একটি শিবলিঙ্গ। এলাকার মানুষেরা মনে করে এটি খুবই মূল্যবান পাথরে তৈরি। এখন এখানে পুজো দেওয়া হয়, আর শিবলিঙ্গটি রয়েছে বটগাছটির নিচে। বন্ধুরা, আমরা সান্তাহার জংশনের খুব কাছাকাছি। চলুন সান্তাহার জংশন দেখে আসি। আপনি জানেন কি, সারা বাংলাদেশে মোট 459টি রেলওয়ে স্টেশন আছে, আর রেলওয়ে কর্মীর সংখ্যা 34,168 জন। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে 2,855 রুট কিলোমিটার ধরে বিস্তৃত। 1862 সালে দর্শনা থেকে জগতী পর্যন্ত 53.11 কিলোমিটার ব্রডগেজ রেলপথ দিয়েই সূচনা হয় এই বিশাল নেটওয়ার্কের। ব্রহ্মপুত্র সান্তাহার রেলওয়ে কোম্পানি 1900 সালে সান্তাহার জংশন থেকে ফুলছড়ি পর্যন্ত রেল লাইন স্থাপন করে। ও হ্যাঁ, বাংলাদেশ রেলওয়েকে শর্টকাটে বিআর বলা হয়। সান্তাহার রেল জংশন, এটা হচ্ছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় জংশন। আপনারা এখন আছেন সান্তাহার জংশনে। আমরা অনেকে জানি না, বাংলাদেশে দু ধরনের রেলপথ আছে, একটি মিটার গেজ আর অন্যটি ব্রড গেজ। সান্তাহার রেল জংশনে দু ধরনেরই রেল লাইন দেখতে পাবেন। আমরা ফিরে চলেছি বগুড়া শহরে। দেখব শহরের মাঝখানে গড়ে ওঠা কৃত্রিম চিড়িয়াখানা এবং নানা দিকে আকর্ষণীয় কারুপল্লী। বগুড়া শহরের 7 মাথা থেকে সার্কিট হাউস মোড় এলেই পেয়ে যাবেন খন্দকার আমিনুল করিম দুলালের নিপুণ হাতে করা এই কারুপল্লীটি। রড সিমেন্টের তৈরি পশু পাখিগুলো দেখতে একেবারে জীবন্ত। কারুপল্লী প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। বাংলাদেশে এ ধরনের কৃত্রিম চিড়িয়াখানার কনসেপ্ট আমাদের মনে হয় এটি প্রথম। বগুড়াবাসীর কাছে এটি একটি অন্যতম বিনোদন কেন্দ্র, কারণ শিল্পী দুলালের হাতে গড়া এই সৌন্দর্য দেখতে কোনো পয়সা লাগে না। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে কারুপল্লী। মানুষ এখানে আসে ছবি তুলতে, আদিম মানুষের আজব গুহা দেখতে, আর বর্তমানে যারা এই সুকুমার বৃত্তির হাল ধরে আছেন তাদের দিয়ে শিল্পকর্ম তৈরি করতে। নবাব বাড়ির একটি অংশে 25 বছরের লিজ নিয়ে গড়ে তোলা হয়েছে এই অনিন্দ্য সুন্দর কারুপল্লী। এখন যাকে দেখছেন ইনি খন্দকার আমিনুল করিম দুলাল। 1957 সালে বগুড়াতেই তার জন্ম। মাধ্যমিক পাশের যোগ্যতা নিয়ে তিনি ঢাকা চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হতে ব্যর্থ হন, তাই শিল্পকর্মে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা জোটেনি তারপর শিল্পীতে যা হয়। বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করে একসময় ফিরে আসেন বগুড়ায় এবং কয়েকজন সহকর্মী নিয়ে নিরলস পরিশ্রম করে গড়ে তোলেন কারুপল্লী। শিল্পী দুলালের অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু করতে চেয়েছিলেন তিনি, তাই হয়তো রাত দিন জেগে কাজ করতেন। 1994 সালের 15 জানুয়ারি হার্ট অ্যাটাকে হঠাৎ করে চলে গেলেন বগুড়ার এই গুণী শিল্পী দুলাল। আপনারা যা দেখলেন এবং দেখছেন সবই তার কর্ম। আদিম মানুষের আজব গুহা, ফিরিয়ে দাও অরণ্য। আদিমকাল থেকে সভ্য মানুষের বিবর্তন দেখতে হলে এখানে এসে ঢুকে পড়ুন এই গুহায়।